আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জুম্মার নামাজ শেষে আজকে আমি এবং আমার দুই ছোট ভাই শাফিল এবং ভুবন চিন্তা করলাম আজকে আমরা রাজবাড়ি ঘুরতে যাব। ভাওয়াল রাজবাড়ি, যেই কথা সেই কাজ। বনমালা থেকে আমরা অটো নিলাম এবং অনেকটা ব্লগ করার স্টাইলে সবাই গল্প করতে করতে চলে যাচ্ছে গাজীপুরের সেই ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ি। একটা বিষয় খুবই চমৎকার ছিল, আমরা যখন জার্নিটা শুরু করি ওয়েদারটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন সৃষ্টিকর্তা নিজ হাতেই এই আবহাওয়াটা সৃষ্টি করেছেন শুধু আমাদের আজকের এই ভ্রমণের জন্য। কারণ মেঘাচ্ছন্ন আকাশ, সাথে হিমেল হাওয়া, মানে পুরো পরিবেশটা একটু অন্যরকম একটা ভাইব নিয়ে এসেছিল। দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভাওয়াল রাজবাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি। গেটের কাছে আসতেই ভাওয়াল রাজার যেই সুনিপুণ চিন্তাভাবনা সেটার দর্শন আমরা পেতে শুরু করলাম। গেট দিয়ে ঢুকেই দেখলাম বর্তমানে ডিসি কার্যালয় হিসেবে যেখানে পরিচালনা করা হয় সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি। ঢোকার সাথে সাথেই দেখলাম পর্যটকের ভিড় বাড়ছে এবং তারা সৌন্দর্য উপভোগ করছেন। আমার পিছনে যে নিদর্শন দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুরের এক সময়ের সেই গৌরবান্বিত রাজা, যাকে ভাওয়াল রাজা বলা হয়, তার সেই তৈরিকৃত ঐতিহাসিক যে নিদর্শন সেটা দেখার জন্য আমরা আজকে চলে এসেছি। আমাদের গাজীপুরের রাজার যে রুচিবোধ সেটা যদি আপনারা এখানে খেয়াল করেন, তার যে কারুকাজ সেটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে তার তৈরি জিনিসগুলো কেমন ছিল। কালের বিবর্তনে যদিও এখনো হারায় যায় নাই, সরকারিভাবে উদ্যোগে এখনো সেগুলো আবার নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক, এখন আপনাদের পুরো রাজবাড়ির ভিতরের, বিশেষ করে অন্দরমহলগুলো কেমন ছিল, রাজা কোথায় তার শিকার করা বাঘ রাখতেন, রাজার তৈরিকৃত সেই প্রাচীন আমলের কাঠের সিঁড়ি, পাশাপাশি সেই বিতর্কিত লোহার সিঁড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের একটু বলতে চাই। দর্শক, এমন একটা গুহায় আপনাদের এখন নিয়ে যাব যেখানে ভাওয়াল রাজার মূলত এখানে বাঘ রাখার একটা জায়গা ছিল। আপনারা যদি দেখতে চান এখানে চলে আসতে পারেন। উপরে ছিল লোহার ব্রিজের মতো একটা অংশ যেখান থেকে রাজা দেখতে পেত যে তার যে শিকার করা যে বাঘগুলো এখানে কিভাবে থাকতো, এবং মূলত এই প্লেসটাই হচ্ছে বাঘ রাখার জন্য রাজা ব্যবহার করতেন। দর্শক, একবার ভাবুন, আমাদের যে ভাওয়াল রাজা ছিলেন নিচে তার শিকার করা বাঘ রাখতেন এবং উপরে এই লোহার যে ব্রিজটা দেওয়া সেটার উপরে সে এসে এভাবে নিচে তার শিকার করা বাঘগুলো দেখতেন। ব্যাপারটা কত ইন্টারেস্টিং। এখনও কিন্তু সেই 200-300 বছরের যে পুরনো ইতিহাস তার কিন্তু ধ্বংসাবশেষ এখনও ভালো মতো হয়নি, কিছুটা রয়ে গেছে, যেটার আপনারা চাইলে কিন্তু যেই প্রাচীন যে ইতিহাস সেটা কিন্তু এখানে এসে স্বচক্ষে এবং নিজে উপভোগ করতে পারেন। দর্শক, এই সেই কাঠের সিঁড়ি, একটু খেয়াল করলে দেখতে পাবেন সেই প্রাচীন আমলে কিভাবে কাঠ দিয়ে রাজা তার চলাচলের জন্য সিঁড়ি বানায় এবং সেখানে উঠে কিন্তু সে তার শিকার করা বাঘগুলো দেখতে পেতেন। দর্শক, একটা ইতিহাস প্রচলিত আছে ভাওয়াল রাজার বিষয়ে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার এই পাশেও ভাওয়াল রাজার সম্পদ, এই পাশেও ভাওয়াল রাজার যেই সম্পদ, মাঝখানে পড়ে যায় হচ্ছে চৌধুরী বংশের সম্পদ। তো ভাওয়াল রাজা একটা অফার করেছিলেন যে চৌধুরী যদি এই সম্পদটা তাদের দিয়ে দেয় তাহলে তার জন্য পুরো স্টেটটা সাজাইতে সুবিধা হয়, বাট চৌধুরীর এটা ইগোতে লাগে, যার জন্য সে আর জমি বিক্রি করে নাই। একটা সময় ভাওয়াল রাজা কি করলো, এই সমস্যা থেকে বেঁচে যাওয়ার জন্য কিন্তু দুই পাশে ব্রিজের একটা ব্যবস্থা করে দিয়েছিল। রাজবাড়ি মোটামুটি ঘোরা শেষ, এখন রওনা দিলাম সেই রাজার ঐতিহাসিক শ্মশানঘাট দেখার জন্য, যেটাকে কেন্দ্র করেই মূলত এই ভাওয়াল রাজার যে ইতিহাস সেটা সবার মুখে মুখে প্রচলিত, এবং যাচ্ছি সেখানে দেখতে। নেক্সট ব্লগ শ্মশানঘাট দেখার জন্য সবাই রেডি থাকুন।